নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, আমিও ভালো আছি। তো দেখো, আমরা দীর্ঘদিন একটা সমস্যার ভিতর দিয়ে চলছি। সেটা কি? সেটা হলো কোভিড-19। তো এই সমস্যার ভিতর দিয়ে চলতে হচ্ছে, আমাদের জীবন তো থেমে থাকে না। সে যাই হোক, আমরা কিছুটা সতর্কতা অবলম্বন করব, স্বাস্থ্যবিধি মেনে চলব। আর কি করব? বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করব, স্যানিটাইজারও পারলে সাথে রাখবো। আর বাইরে থেকে যখন ঘরে ঢুকবো তখন সর্বপ্রথম হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে আমি 20 সেকেন্ড আমার হাতটা পাটা ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। জামা কাপড়গুলো বাইরে একটা বালতিতে রেখে তারপরে আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে ঢুকব। তো আমি জানি না আমাদের এর থেকে আমরা রেহাই পাবো কিনা, তবুও সতর্কতাটা অবলম্বন করি, দেখি আমরা কিছুটা উত্তরণের দিকে পা বাড়াতে পারি কিনা। আচ্ছা, তোমরা সবাই এবার ক্লাসের দিকে মনোযোগী হও। তো সাহসনগরী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা যে যেখানে আছো বই খাতা কলমটা নিয়ে বসে পড়ো এবং আমার সাথে ক্লাসটা উপভোগ করো। এবার তোমরা বইটা খোলো। আজ আমি তোমাদের যে গল্পটা পড়াবো সেটা হলো আমাদের লোকশিল্প। তো আমাদের লোকশিল্প গল্পের লেখকের নাম কি? কামরুল হাসান। আচ্ছা, কামরুল হাসান সর্বপ্রথমে কামরুল হাসান কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতায়। কত সালে? 1921 সালে। আর তিনি কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকাতে। কত সালে? 1988 খ্রিস্টাব্দে। তো এই জন্ম আর মৃত্যুর মাঝখানে দেখো দীর্ঘ সময়টা, তার ছেলেবেলা থেকে বেড়ে ওঠা আর পূর্ণবয়স্ক হওয়া, তারপরে তার কবি প্রতিভার প্রকাশিত হওয়া, তারপরে তার কোথায় লেখাপড়া করা, তিনি কেমনভাবে চলতেন, কেমনভাবে বেড়ে উঠলেন, এসব নিয়ে তো অনেক কিছু জানার আছে। তো আমরা এখন সেটা আগে জেনে নিই। তাহলে আমি তোমাদের কাছে আমি বলি, তোমরা শোনো, তারপরে আমি যে প্রশ্নগুলো তোমাদের করব তোমরা তার উত্তর দেবে। তাহলে আমি প্রথমে বলেছি কামরুল হাসান কত সালে জন্মগ্রহণ করেন? কামরুল হাসান জন্মগ্রহণ করেন হলো 1921 খ্রিস্টাব্দে কলকাতায়। তারপরে একজন খ্যাতিমান শিল্পী হিসাবে দেশে বিদেশে তিনি পরিচিতি লাভ করেন। তার আঁকা ছবিতে এদেশের লোকজীবনের নানা উপাদান আমাদের ঐতিহ্য সচেতন করে। লোকশিল্প সংরক্ষণেও তার প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। শুধু লোকশিল্পটা তৈরি, আমার বিভিন্ন রকমের লোকশিল্প আছে, আমি তৈরি করলাম, কিন্তু সেগুলো সংরক্ষণ করলাম না, তাতে কি কাজ হবে? তাহলে কবি কী করেছেন? একদিকে তিনি সেগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাও তিনি কি যথেষ্ট, যেগুলো সংরক্ষণ করেছেন কিভাবে সে পদ্ধতিগুলো ছিল প্রশংসনীয়। আচ্ছা, কর্মজীবনে তিনি দীর্ঘকাল ঢাকা আর্ট ইনস্টিটিউটে অধ্যাপনার কাজে নিয়োজিত
ছিলেন। পরে তিনি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প ডিজাইন সেন্টারের প্রধান নিযুক্ত হন। কি হিসাবে নিযুক্ত হন? নকশিবিদ হিসাবে, ডিজাইনার হিসাবে তিনি নিযুক্ত হন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকশিল্পের নানা উপকরণ সংগ্রহ করেন। ছবি আঁকার বিচিত্র কলা কৌশল এবং লোকশিল্পের নানা দিক সম্পর্কে তার লেখা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তার একটি বইয়ের নাম বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। তাহলে তার লেখা বইয়ের নামটা কি ছিল? বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। আর তিনি 1988 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে কত সালে তিনি জন্মগ্রহণ করেন? জন্মগ্রহণ করেন 1921 খ্রিস্টাব্দে। আর মৃত্যুবরণ করেন কত সালে? মৃত্যুবরণ করেন 1988 খ্রিস্টাব্দে। এবার আমি দেখো পাঠ পরিচিতি আছে, বই বের করো, পাঠ পরিচিতিটাও একটু পড়ি, তোমরা শোনো, মনোযোগের সাথে শুনবে। যে কারণে আমি কোনো টুকটাক প্রশ্ন যদি করি তোমরা নিশ্চয়ই তার উত্তর করতে পারবে। আমাদের লোকশিল্প প্রবন্ধটি আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। তাহলে আমাদের লোকশিল্প প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? লোককৃষ্টি। লেখক এ প্রবন্ধে আমাদের লোকশিল্প ও লোক ঐতিহ্যর বর্ণনা দিয়েছেন। এ বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় রয়েছে। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসই এই কুটির শিল্পের উপর নির্ভরশীল। শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে। পূর্বে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তার অনেকগুলোই ছিল অত্যন্ত উন্নত মানের। তার ভিতরে ছিল ঢাকায় মসলিন তার অন্যতম। ঢাকায় মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকায় জামদানি শাড়ি অনেকাংশে সে স্থান অধিকার করেছে। বর্তমানে জামদানি শাড়ি দেশে বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু। মেয়েরা বেশ, তোমরা নিশ্চয়ই এই শাড়িটার সাথে পরিচিত, কারণ মেয়েরা একটু শাড়ি পরে, তার মায়েরা পরে, তারা জানে। ছেলেদের থেকে মেয়েদের এ সম্পর্কে ধারণাটা একটু বেশি। নকশিকাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এ শিল্প আজ বিলুপ্ত প্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। কাঁথার প্রতিটি সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবন গাথা। আমাদের দেশের কুমোরপাড়ার শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে নানা প্রকার শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। নানা প্রকার পুতুল, মূর্তি, আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে। খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। আমাদের দেশের এই যে লোকশিল্প তা
সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। আমি একবার পড়লাম, তোমরা বাড়িতে আরও অনেকবার করে পড়বে, যে কারণে এর থেকে ছোট ছোট প্রশ্ন আসলে তোমরা অবশ্যই উত্তর করতে পারবে। তোমাদের অন্য কারো সাহায্য বা যে গাইড বইয়ের সাহায্য নিতে হবে না, নেওয়ার প্রয়োজন হবে না। তো এখন আমি এই স্বল্প সময়ের ভিতরে যেটুকু পড়েছি তোমাদের আশা করি তোমরাও কিছুটা মনে রেখেছো। বলো, আমাদের লোকশিল্প প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? লোককৃষ্টি। আচ্ছা, মাদুর আর শীতলপাটি সকলের কাছে তো পরিচিত, কিন্তু কোনখানের মাদুর আর কোনখানের কোন জেলার শীতলপাটি? হ্যাঁ, খুলনার মাদুর আর সিলেটের শীতলপাটি। এবার আমি তোমাদের শব্দার্থগুলো, একটা শব্দার্থ একটু জেনে নাও, তারপরে আমরা মূল গল্পটা বলবো। দেখো, নিবিড় মানে কি? নিবিড় মানে হলো ঘনিষ্ঠ, পণ্য যা বিক্রি করা যায় এমন জিনিস। লোকশিল্প, লোকশিল্প হলো দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্পজাত দ্রব্য। তাহলে লোকশিল্প অর্থ কি? দেশের জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি কি শিল্পজাত দ্রব্য। আর হলো অমূল্য, অমূল্য হলো মূল্য দিয়ে যার বিচার করা যায় না। অপ্রতুল মানে যথেষ্ট নয়। দক্ষতা মানে নিপুণতা বা কুশলতা। আর আছে লুপ্তপ্রায়, লুপ্ত মানে হলো শেষ, লোপ পেতে বসেছে এমন। তাহলে শব্দার্থ আরও আছে, তোমরা বাড়িতে শব্দার্থগুলো এমনি করে পড়বে। এবার আমি আসি তোমাদের মূল গল্পে। দেখো, খাদ্যশস্যের পরেই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। তাহলে কী হলো, আমরা দেখো মাঠে ধান, গম, পাট এগুলো ফলাই, তারপরে সবজি এগুলো উৎপাদন করি, এগুলো ফলাই। এটা আমাদের কি জীবন ধারণের জন্য প্রয়োজন। তো এর সাথে সাথে এর পাশাপাশি নিবিড়ভাবে জড়িয়ে আছে কোনটা? এখানকার কুটির শিল্প। একসময় ঘর গৃহস্থ লীলানিত্য ব্যবহারের প্রায় সব পণ্যই এদেশের গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছুই হয়, এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। যেমন দেখো, আমাদের দেশের বিভিন্ন লোকশিল্পের কতগুলো এক সময়ে এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। প্রথমে বলতে চাই ঢাকা মসলিনের কথা। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকায় তাঁতিদের এ অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাহেদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতো দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভেতর দিয়ে অনায়াসে কয়েক গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। তাহলে সুতোগুলো এত সূক্ষ্ম ছিল, বুঝতে পেরেছো? এত সূক্ষ্ম ছিল যে একটা আংটি রিং, যে রিংয়ের ভিতরে কতটুকু জায়গা থাকে, ওর ভিতরে কয়েক গজ কাপড় কোনো কষ্ট ছাড়া ঢুকিয়ে দেওয়া যেত। শুধু কারিগরি দক্ষতা নয়, এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্পী মনও থাকা প্রয়োজন। আজ সেই মসলিন নেই, তবে মসলিন যারা বুনত তাদের বংশধররা যুগ যুগ ধরে এ শিল্পধারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতি নয়, গর্বের
বস্তু। তাহলে আমি এইভাবে পড়লাম, তোমরা বাড়িতে ওইভাবে রিডিং করবে, বারবার পড়বে। তোমাদের তো মুখস্থ করা লাগবে না, গল্পটা বারবার করে পড়বে যাতে তোমরা টুকটাক প্রশ্নের উত্তর দিতে পারো। এবার আমি তোমাদের কয়েকটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এটা আগামী ক্লাসে তোমরা জমা করবে। লিখে নাও সবাই। দেখো আমি এগুলো যে কাজগুলো দেব তোমরা সুন্দর করে মনোযোগের সাথে নিজেদের বই দেখে না করে নিজেরা চেষ্টা করবে। নিজেরা চেষ্টা করে যদি না পারো তখন তোমরা বই দেখে উত্তরটা লিখবে এবং সেইগুলো আবার পুনরায় পড়বে, দেখবে আর কোনোদিন ভুলবে না। বিভিন্ন লোকশিল্প, এখন দেখো বিভিন্ন লোকশিল্পের মধ্যে এমন একটা জিনিসের নাম বলো যেটা ছিল উচ্চ মানের। দ্বিতীয়টা হলো নকশি পাতা সেলাইয়ের উপযুক্ত মৌসুম ছিল কখন? এই দুটো কি প্রশ্ন? জ্ঞানমূলক। তাহলে বিভিন্ন লোকশিল্পের মধ্যে এমন একটা জিনিসের নাম বলো যেটা ছিল উচ্চমানের। আর দ্বিতীয়টা হলো নকশি পাতা সেলাইয়ের উপযুক্ত মৌসুম ছিল কখন? তৃতীয়টা হলো তোমার দেখো অনুধাবন, রং বেরঙের নকশার জন্যই নকশি পাতা বলা হয় না, কথাটি বুঝিয়ে লেখো। এটা হলো অনুধাবনের প্রশ্ন। এই তিনটে প্রশ্ন তোমরা নিজে খাতায় একদম লিখে নিয়েছো, নিজেরাই চেষ্টা করো বই ছাড়া। যখন তুমি দেখছো যে আমি পারছি না তখন তুমি বইয়ের সাহায্য নেবে এবং পরবর্তীতে বই বন্ধ করে আবার নিজে রিভাইজ দেবে। এই প্রশ্নগুলো আর জীবনে কোনোদিন ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো সবাই। ধন্যবাদ।